বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর ইচ্ছা ভালো আছি। আমি ইলিয়াস হোসেন, সহকারী শিক্ষক, সরকারি এমএন একাডেমির ভার্চুয়াল ক্লাসে নবম দশমের গণিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আমাদের সাধারণ গণিতের স্পর্শক সম্পর্কিত জ্যামিতি পড়াবো। তো এবার আসো আমরা একটু দেখে নিই স্পর্শক কাকে বলে, তারপরে আমরা আমাদের জ্যামিতিতে প্রবেশ করি। স্পর্শ শব্দের অর্থ হচ্ছে ছোঁয়া। তো একটি বৃত্ত আমরা বোর্ডে দেখি, যার কেন্দ্র মিডিলে। যে কোনো একটা রেখাংশ যদি একে স্পর্শ করে বা ছুঁয়ে যায়, এটাকে আমরা স্পর্শক বলতে পারবো। অর্থাৎ একটি বৃত্ত এবং একটি রেখাংশের যদি একটি সাধারণ বিন্দু থাকে, মনে করা যাক বৃত্তের কেন্দ্র ও, এবং এই এ বিন্দুতে একটা স্পর্শক, অর্থাৎ এ হচ্ছে বৃত্ত এবং এই এবি রেখাংশের সাধারণ বিন্দু, এটা হলো স্পর্শক। আর একটা বিষয় আমরা জেনে নিই, ছেদক। ছেদক হচ্ছে একটি রেখাংশ এবং বৃত্তের দুইটি সাধারণ বিন্দু থাকবে। এবার একটু দেখে নিই। বৃত্তের কেন্দ্র দিলাম, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এখানে বৃত্ত এবং রেখাংশের আমরা দেখতে পাচ্ছি দুটো সাধারণ বিন্দু রয়েছে, কাজেই আমরা এটাকে বলবো ছেদক। আমরা আমাদের পাঠ্য বইয়ের উপপাদ্য 25 নিয়ে আলোচনা করব। সকলে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 164-তে খেয়াল করো। উপপাদ্য 25, উপপাদ্য 25 কি দেওয়া আছে? বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। আমাদের এই জ্যামিতিটা প্রমাণ করতে হলে একটা জিনিস আগে থেকে জেনে আসতে হবে। আমরা আগে জানি, ক্লাস 6-এ আসছে, যে মনে করো এই একটা রেখাংশ, যার নাম আমি এবি দিলাম। এবি রেখাংশের বাইরে একটা বিন্দু নিলাম ও। এই ও বিন্দু থেকে এবি এর উপর যদি অসংখ্য রেখাংশ এরকম টানা যায়, আমি কতগুলো টানলাম? মনে করা যাক সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, ও সি, ও ডি, ও ই, ও এফ, ও জি, ও এইচ, ও আই। এই যে আমি কতগুলো রেখাংশ টানলাম। আমার সূত্রটা হচ্ছে, একটি রেখাংশের বহিস্থ বিন্দু থেকে যতগুলো রেখাংশ টানা যায়, তন্মধ্যে লম্বটাই হবে ক্ষুদ্রতম। আমাদের এই শর্তটা কাজে লাগবে। আমরা কি জানলাম? যে একটা রেখাংশের বহিস্থ বিন্দু থেকে যতগুলো রেখাংশ টানা যাবে, তার ভিতরে লম্বটাই হবে ক্ষুদ্রতম। এই নীতিটা আমার কাজে লাগবে। এবার আসো আমাদের উপপাদ্য 25 প্রমাণ করার জন্য আমরা
চিত্র আঁকি, খেয়াল করি। আমি একটি বৃত্ত আঁকলাম যার কেন্দ্র হচ্ছে ও। এই বৃত্তের আমি একটি স্পর্শক আঁকলাম পিটি। ও বৃত্তের কেন্দ্র, তার পি বিন্দুতে পিটি একটি স্পর্শক আঁকলাম। আমি যদি ওর সাথে এই পি যুক্ত করে দিই তাহলে ওপি কিন্তু একটি কি হইল, ওপি হচ্ছে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটি ব্যাসার্ধ। তা আমরা যদি একটু খেয়াল করি এই ব্যাসার্ধটা, এই বিন্দুটা কি বিন্দু ছিল, তোমরা একটু খেয়াল করো। যেহেতু এটা পিটি স্পর্শক, বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করছে, কাজে পি বিন্দু ছিল স্পর্শ বিন্দু। তো পি বিন্দু যেহেতু স্পর্শ বিন্দু, আমাদের ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তো আমাদের উপপাদ্যে কি বলেছে? উপপাদ্যে বলেছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তো এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে পিটি একটি কি স্পর্শ, আর ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, আমাদের এখানে প্রমাণ করতে হবে যে পিটি, এটা লম্ব চিহ্ন, পিটি লম্ব কার উপরে? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের উপপাদ্য 25 খেয়াল করলে এটা বিশেষ নির্বাচনটা সুন্দরভাবে লিখে দেওয়া আছে। তারপরে আমি একটু সংক্ষেপে আমার যেটা প্রমাণ করা দরকার আমি সেটা লিখছি। এবার এই প্রমাণটা করার জন্য একটু অঙ্কন করা লাগবে। আসো আমরা অঙ্কন করি। এই যে পিটি স্পর্শক, এর উপর যে কোনো একটা বিন্দু আমরা নেব। আমি মনে করলাম পিটি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু এখানে আছে, কি নাম দিলাম? কিউ। অঙ্কন, পিটি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু কি নিলাম? কিউ নিলাম। এরপরে এই ও কিউটা কি করলাম? যোগ করলাম। অঙ্কন হয়ে গেল। তো এবার আমরা প্রমাণে ঢুকব। তো তোমরা একটু খেয়াল করো, প্রমাণ করার জন্য আমি এই যে প্রমাণ পিটি লম্ব ওপি, মানে পিটি ওপির পরে লম্ব, পিটি হচ্ছে স্পর্শক আর ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটার একটা ইনডাইরেক্ট প্রমাণ আমি করতে চাচ্ছি। ইনডাইরেক্ট হচ্ছে কেমন, এটা বোঝানোর জন্য আমি আলাদা একটা ছবি আঁকি। আমি একটা সমকোণ আঁকলাম, এ বি সি, এইটা একটা সমকোণ আঁকলাম। এখানে যদি বলা হয় এ বি বিসি এর উপর লম্ব, তা যেমন সত্য, বিসি এ বি এর উপর লম্ব, এটাও সত্য। তা আমি এই প্রমাণটা করার জন্য আমি যদি প্রমাণ করে দেখাতে পারি ওপি হচ্ছে পিটির উপরে লম্ব, তাহলে নিঃসন্দেহে বলতে পারি পিটিও ওপি এর পরে লম্ব। আমরা এই জন্য ইনডাইরেক্ট প্রমাণটা করব। তো তোমরা একটু খেয়াল করো, আমি প্রমাণে ঢুকছি। আমরা যদি চিত্রের দিকে খেয়াল করি কি দেখতে পাচ্ছি? বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক? তোমরা দেখো বৃত্তের কোন বিন্দুতে? পি বিন্দুতে স্পর্শক। তো এই পি বিন্দুটা অবশ্যই বৃত্তের উপরে। যে বিন্দুতে স্পর্শক হবে এই বিন্দুটাই বৃত্তের উপরে হবে। তাছাড়া কারণ এইটা হলো বৃত্ত এবং স্পর্শকের সাধারণ বিন্দু, এছাড়া এই স্পর্শকের উপরে যত বিন্দু নেওয়া হোক না কেন প্রত্যেকটা বিন্দুই তোমার বৃত্তের বাইরে হবে। তো তোমরা একটু খেয়াল করো,
এইখানে আমি যে কিউ বিন্দুটা নিয়েছি, এই কিউ বিন্দুটা স্পর্শকের উপরে নিয়েছি, কিন্তু বৃত্তের উপরে কিন্তু নাই। এই কারণে যেহেতু পি বিন্দুতে পিটি স্পর্শক, এই জন্য পি বিন্দু ছাড়া পিটি স্পর্শকের সকল বিন্দু বৃত্তের বাইরে হবে। এই জন্য নিঃসন্দেহে বলতে পারি কিউ বিন্দু বৃত্তের বাইরে। তো কিউ যদি বৃত্তের বাইরে হয়, আমরা বৃত্তের যে ধারণা আমাদের, বৃত্তের কেন্দ্র থেকে এই যে আবদ্ধ বক্ররেখা, এর সকল বিন্দুর দূরত্ব কিন্তু কী হবে? সমান হবে। অর্থাৎ ও থেকে পি এর দূরত্ব এবং ও থেকে এই বিন্দুর দূরত্ব, যদি আমি এখানে নামকরণ করিনি, আমার প্রয়োজন হয় নাই, এই দুই বিন্দুর দূরত্ব কিন্তু সমান। কাজেই এই বিন্দুটা যেহেতু বৃত্তের বাইরে, কাজে এই দূরত্বটা কী হবে? বেশি হবে। তো আমি বলতে পারি যেহেতু পি বিন্দুতে পিটি স্পর্শক, কাজেই পি বিন্দুটাই বৃত্তের উপরে, এবং পি বিন্দু ছাড়া পিটি এর সকল বিন্দু বৃত্তের বাইরে হবে। এই কারণে কিউ বিন্দু বৃত্তের বাইরে। কিউ বৃত্তের বাইরে থাকাতে এই দূরত্বটা কি হবে? বেশি হবে। কার চেয়ে? এই বৃত্তের ব্যাসার্ধ ওপির চেয়ে। অর্থাৎ ও কিউ গ্রেটার দেন ওপি। এইটা সত্য হবে প্রত্যেক কিউ বিন্দুর জন্য। প্রত্যেক কিউ বিন্দু মানে কিউ বিন্দু এই পি এর উপর ছাড়া আমরা অন্য যেখানে নিই না কেন, প্রত্যেকটা কিউ বিন্দুর জন্য এই ও কিউর মানটা বড় হবে আর ওপি এর দৈর্ঘ্যটা কী হবে? ছোট হবে। অর্থাৎ আমি যদি দেখি এই পিটি স্পর্শকের উপর এই বহিস্থ বিন্দু ও থেকে যতগুলো রেখাংশ টানা যাবে, তন্মধ্যে ওপি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, অর্থাৎ শর্ট ডিস্টেন্স। এইটা যদি ক্ষুদ্রতম দূরত্ব হয়, এইটাই হবে পিটির পরে লম্ব। তো ওপি যদি পিটির পরে লম্ব হয়, তাহলে নিঃসন্দেহে বলা যায়, কি বলা যায়? পিটিও ওপির পরে লম্ব হবে। আমাদের এইখানে এই বইতে এইভাবেই প্রমাণটা দেওয়া আছে। আশা করি তোমরা যদি পাঠ্য বইটা অনুশীলন করো, তাহলে তোমরা এই জ্যামিতিটা অনায়াসে অনুধাবন করতে পারবে, এবং পরবর্তীতে আমাদের যে সমস্যাগুলো আছে 26 এবং 27, আমাদের এইটা কাজে লাগবে। তো তোমরা মনোযোগ সহকারে এই জ্যামিতিটা অনুশীলন করো, এবং এই জ্যামিতিটা যদি তোমরা ভালোভাবে অনুধাবন করতে না পারো, তাহলে উপপাদ্য 26 এবং 27 এবং এইখানের যে অনুশীলনীগুলো আছে সেগুলো বুঝতে সমস্যা হবে। তো আশা করি তোমরা বাড়িতে মনোযোগ সহকারে এই জ্যামিতিটা অনুশীলন করবে। তোমরা বই দেখে চেষ্টা করো, আশা করি ভালোভাবে বুঝতে পারবে। আর এই করোনাকালীন সংকটময় মুহূর্তে তোমরা সবাই ঘরে অবস্থান করো। ঘরে অবস্থান করে পড়াশোনার প্রতি মনোযোগী হও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। এ কেমন হয় আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।